পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দোয়া মাহফিল ও শোভাযাত্রা হয়েছে। চট্টগ্রামে ঐতিহাসিক যশনে জুলুসে অংশ নেন হাজারো মানুষ। এছাড়া সিলেট, ফরিদপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জেলায় শোভাযাত্রা সহ নানা আয়োজন করা হয়। প্রতিনিধিদের সহায়তায় স্মৌতারা অনুর রিপোর্ট। শান্তি, মানবতা আর অহিংসার বার্তা নিয়ে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হল ৫৫তম ঐতিহাসিক জশ্নে জুলুস। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শর বাণী ছড়িয়ে দিতে ভোর থেকেই নগরে জড়ো হতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। পরে শোভাযাত্রা বের হয় চট্টগ্রামের প্রধান প্রধান সড়কে। এবারের জুলুসে অংশ নেন ৫০ লাখেরও বেশি মানুষ। ঈদে মিলাদুন্নবীর আবহ ছড়িয়ে পড়েছে সিলেটেও। জেলার গোয়াইনঘাটে শোভাযাত্রা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এদিকে যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব মুখর পরিবেশে বান্দরবনে জশ্নে জুলুস উদযাপন করা হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে মুক্তমঞ্চে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরেও উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জশ্নে জুলুস, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। গাজীপুরে সকালে বরিয়াবর দরবার শরীফে সৈয়দ গোলাম মাওলা রেজবির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। পরে শোভাযাত্রা বের করা হয়। মহানবীর জীবন আদর্শ ধারণ করে সমাজে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার আহ্বান জানান বক্তারা। স্মৌতারা অনু, গ্রিন নিউজ ডেস্ক। মাঠ জুড়ে যখন ফসলের পরিচর্যা চলছে, তখনই দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, নির্ধারিত মূল্যে মিলছে না ইউরিয়া, ডিএপি কিংবা পটাশ সার। তবে বাড়তি দামে ঠিকই মিলছে সার। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন মৌসুমী মৌ। ফসল রক্ষায় যখন সারের তীব্র প্রয়োজন, ঠিক তখনই কৃত্রিম সংকটে দিশেহারা দেশের কৃষকরা। ভোররাত থেকে লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন তারা। ডিলাররা বরাদ্দের ঘাটতির অজুহাত দিলেও অতিরিক্ত টাকায় পেছনের দরজা দিয়ে মিলছে বস্তা বস্তা সার। সার যেহেতু পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের অনেক চড়া দামে কিনতে হচ্ছে। এমনি দোকানে গেলে প্রচুর সার নাই, টাকা বেশি টাকা দিলে সার পাওয়া যাচ্ছে। আগে কিনছি আপনার ১৫00-১৬০০ টাকার, সেই গুণ এখন ২৬০০ টাকা। এদিকে সংকটের কারণ হিসেবে কৃষকদের চাহিদার তুলনায় সরকারি বরাদ্দ কম হওয়ার কথা বলছেন ডিলাররা। তাদের দাবি, পেছনের দরজা দিয়ে সার বিক্রির কোনো সুযোগ নেই। আমাদের এখানে যেটুকু আমরা পাচ্ছি সেটুকু আমরা চাষি পর্যায়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করছি এবং সরকারি ন্যায্য মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করছি। কখনোই আমরা কোনো চাষির কাছে কখনো সারের দাম আমরা কখনো বেশি নিচ্ছি না। কৃষি বিভাগ বলছে সারের কোনো ঘাটতি নেই, কৃষকদের অতিরিক্ত ব্যবহারের কারণেই এমনটি ঘটছে। সরকারি হিসেব মোতাবেক এবং বৈজ্ঞানিক যে ডোজ, সেই জায়গা থেকে আমাদের কোনো সংকট নেই। কিন্তু কৃষকের যে একটা টেন্ডেন্সি যে অতিরিক্ত সার ব্যবহার করলে অতিরিক্ত ফসল উৎপাদন হয়, এই টেন্ডেন্সি থেকে বেরিয়ে আসতে হবে। কৃষক যদি এখান থেকে বেরিয়ে এসে বৈজ্ঞানিক পরামর্শ মোতাবেক কৃষিকাজ করে, তো এইটা আসলে সংকট বলে কিছু থাকবে না। মেহেরপুরে একদিকে লোডশেডিং, অন্যদিকে সারের সংকট। সময় মতো সেচ ও ইউরিয়া ও ডিএসপি সার না পাওয়ায় চলতি মৌসুমে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কুড়িগ্রামে এখন মাঠ জুড়ে রয়েছে সবজির সমারোহ। চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ১,২৫০ হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে। এর বাইরে ৭৫০ হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজি চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে আগাম সবজি চাষে সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধিতে দিশেহারা কৃষক। সারের অনেক প্রয়োজন, এখন আমরা সার পাচ্ছি না। আমাদের যে জায়গায় সার লাগে ১ বস্তা, আমরা হাফ বস্তা পাই না। তো এই হারে যদি বৃদ্ধি পায় কীটনাশকের দাম, তাহলে আমরা কৃষকরা কি করে লাভবান হতে পারি। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত দামে ডিলারদের কাছে প্রয়োজনীয় সার মিলছে না, অথচ একই সার বাজারের বাইরে চড়া দামে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়ে গেলেও বাধ্য হয়ে সার কিনছেন তারা। তবে ডিলাররা এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কাগজে কলমে সারের ঘাটতি না থাকলেও বাস্তবে কৃষকের পকেট খালি হচ্ছে। দ্রুত সংকট দূর হবে এমনটা প্রত্যাশা প্রান্তিক চাষিদের। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, সার সংকটের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিল্লুর রহমান। জিল্লুর, সার সংকট নিয়ে কৃষকরা কি বলছেন, কৃষি বিভাগে বা কি বলছে, কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন।
ধন্যবাদ রিম্মি। আপনি যেমনটি বলছিলেন, কুষ্টিয়াতে কিন্তু এখন ভরা আমনের মৌসুম। এই আমনের মৌসুমে যে কৃষকের পর্যাপ্ত পরিমাণে সারের দরকার, কিন্তু সংকট তৈরি হওয়ার কারণে এই সারগুলা কিন্তু কৃষক পাচ্ছে না। কৃষক বলছে যে আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও কিন্তু সার পাচ্ছি না, অথচ বেশি দাম দিলেই কিন্তু বস্তা বস্তা সার পাওয়া যাচ্ছে। এদিকে কৃষকের যে বক্তব্য, ইউরিয়া, পটাশ, ফসফেট, ড্যাব এই সারগুলোতে কিন্তু প্রতি কেজিতে 8 থেকে 10 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এই 8 থেকে 10 টাকা বেশি দামে কিনে কৃষকরা যে ফসল উৎপাদন করতে তাদের যে খরচ বেশি হচ্ছে, তারা বলছেন যে এই খরচ বেশি হওয়ার কারণে আমাদের লাভের সংখ্যা কিন্তু কমে যাবে এবং দিন শেষে তাদের যে বেশি দামে সার কিনে ফসল উৎপাদন করার কারণে দিন শেষে তাদের লোকসানও গুনতে হতে পারে। এদিকে ডিলাররা বলছেন যে কৃষকের চাহিদা বেশি এবং সরবরাহ কম থাকার কারণেই কিন্তু এই সংকটের সৃষ্টি হচ্ছে। এদিকে কৃষি বিভাগ বলছে যে কৃষকের চাহিদা বেশি। তারা মনে করে যে যদি সার বেশি দেওয়া হয় তাহলে ফসল উৎপাদন বেশি হবে এবং যে যারা এই ধরনের সংকট সৃষ্টি করছে তাদের আইনের আওতায়, ভ্রাম্যমাণ আইনের আওতায় আনা হবে। সব মিলে কৃষকের একটাই দাবি, যেন সার এবং সঠিক সময়ে এবং ন্যায্য মূল্যে পাওয়া যায়। এটাই ছিল কৃষকের সর্বশেষ দাবি। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সার সংকটের সর্বশেষ। রিম্মি। জিলুর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা একটু রাজশাহীর সার সংকটের খবরাখবর জানবো। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান ইসলাম। আমরা সরাসরি যুক্ত হব রায়হানের সাথে। রায়হান, রাজশাহীতে সার সংকট নিয়ে কৃষকরা কি বলছেন এবং বর্তমান পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? ধন্যবাদ। রাজশাহীতে আমরা দেখেছি যে কৃষকরা যাদের আছে তারা যে ঘরের রয়েছে তাদের যে তাদের এখানে কিন্তু একদম ভিন্ন কিছু। রাজশাহীতে দুইটি সরকারি কিছু গোদাম রয়েছে তাদের, সেটি হচ্ছে একটি হচ্ছে ইপিআইসি এবং হচ্ছে দুইটি গোদাম রয়েছে। আমরা এখন যে গোদাম রয়েছে সেখানে রয়েছে এখন পর্যন্ত এই গোদামে কিন্তু প্রায় 5,550 মেট্রিক টন ইউরিয়া সার কিন্তু রয়েছে। আর জেলা জুড়ে ডিলার পর্যায়ে চাহিদা রয়েছে প্রায় 7,574 মেট্রিক টন কিন্তু চাহিদা দেওয়া হয়েছিল। একটু দেখাতে চাই যে এখান থেকে কিন্তু যেসব ডিলার পর্যায়ে রয়েছে সেই ডিলার পর্যায়ে কিন্তু আসলে সার সরবরাহ করা হয়ে থাকে এবং অপরদিকে বিএডিসি যেটি রয়েছে সেখান থেকে যে ডিএপি, টিএসপি এবং যেটি পটাশটা রয়েছে সেটি কিন্তু আসলে সরবরাহ করে থাকে। আর বিষয় যেটি বলেছিলাম যে এখনো পর্যন্ত 10,550 মেট্রিক টন কিন্তু আসলে সার কিন্তু মজুদ রয়েছে। অপরদিকে বিএডিসির যে গোদামগুলো রয়েছে তার ধারণ ক্ষমতা হচ্ছে 4,000 মেট্রিক টন এবং 25 তারিখ দুপুর পর্যন্ত মজুদ ছিল সেখানে প্রায় 12,000 মেট্রিক টন সার কিন্তু মজুদ ছিল এবং উপজেলা জুড়ে যে চাহিদা রয়েছিল চলতি মাসে সেই চাহিদা ছিল প্রায় 5,000 মেট্রিক টন। আর 4,000 মেট্রিক টন কিন্তু সার সরবরাহ ইতিমধ্যে জেলা পর্যায়ে কিন্তু আসলে সরবরাহ করা হয়েছিল। তবে অপরদিকে মাঠে যে চিত্র, সেই চিত্র অনুযায়ী কৃষক যারা বলছে তারা চাহিদা অনুযায়ী কিন্তু দাম পাচ্ছে না এবং যেসব খুচরা ব্যবসায়ী রয়েছে এর কারণ হিসেবে তারা বলছে যে সারের যে চাহিদা সেটি কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে এই খুচরা ব্যবসায়ীরা পাচ্ছেন, এ কারণে তারা বাড়তি দাম নিতে বাধ্য হচ্ছেন এবং অপরদিকে যেসব ডিলার রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি, ডিলাররা বলছে যে কোনো ধরনের বাড়তি আসলে দাম নেওয়া হচ্ছে না এবং সারের যে সংকট সেটি কিন্তু নেই এবং কারণ হিসেবে তারা বুঝছেন, যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের কিন্তু বুঝছেন। তবে অপরদিকে যারা রয়েছে বলছে যে মনিটরিং ব্যবস্থা তাহলে যে কৃত্রিম সংকট সারের সেটি কিন্তু আসলে কমে আনা সম্ভব হবে। এই ছিল আমার কাছে রাজশাহীতে সার সংকটের সর্বশেষ। রায়হান, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রায়হান ইসলাম। যাচ্ছি পরের সংবাদে। ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার তাঁতিরা। বিদ্যুতের অভাবে তাৎকাল বন্ধ থাকায় ধস নেমেছে কাপড় উৎপাদনে। সময় মতো পণ্য সরবরাহ করতে না পারায় বাড়ছে লোকসান। উল্লাপাড়া প্রতিনিধি আরিফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন বিপ্রজিৎ চন্দ্র।
তাৎকলের খটখট শব্দে মুখর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন ভুতুরে নিস্তব্ধতা। বিদ্যুৎ না থাকায় দিনের বেশিরভাগ সময়ই স্থবির পড়ে থাকে কলের চাকা। শ্রমিকরাও বসে থাকেন অলস। কখনো কখনো ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না, আবার বিদ্যুৎ এলেও ভোল্টেজ ওঠানামার কারণে স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না তাৎকল। লোডশেডিং এর কারণে আমার উৎপাদন অতিরিক্ত কমই ভাই, 0.5% উৎপাদন হচ্ছে আমাদের। 5 থেকে 6 ঘন্টা কারেন্ট থাকে না, আর বাদ বাকি হয় 5-6 ঘন্টা হয়তো আমরা কাজ করি। আমাদের অর্ধেক কাজ হয় আর অর্ধেক কাজ হয় না। আগে মনে হইতাম সপ্তাহে 6 দিনে 30 পিস 28 পিস, আর এখন হয় হলো 15-16 এরকম। উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকরাও অর্থনৈতিক অভিঘাতের শিকার হয়েছেন। ছেলে পেলে লেভেলও কাজ করে 500 টাকা হইতে এখন 200 টাকাও হয় না, তার জন্য ছেলে পেলে কষ্টে চলা হয়। সকালে কারেন্ট গেছে, পরে 3 ঘন্টা পরে কারেন্ট আসলো। তাহলে এইভাবে যদি কারেন্ট না থাকে তাহলে আমরা কাজ করবো কিভাবে? কারেন্ট থাকলে আমরা দিন 400 টাকা কাজ করি, সেখানে এখন 200 টাকা কাজ হচ্ছে। আমরা কিভাবে চলি বলেন? বিদ্যুৎ সংকটে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে বলে জানিয়েছেন তাঁত বোর্ডের সভাপতি। এই অঞ্চলটা তাঁতবহুল এলাকা, এখানে প্রায় লক্ষাধিক মানুষ এই পেশার সাথে জড়িত। বিদ্যুৎ ঘন ঘন বিদ্যুৎ না থাকার কারণে এখানে শ্রমিকদের যেমন সমস্যা হইতেছে, মালিকদের তেমন উৎপাদন কমে যাচ্ছে। এমনিতেই বাজারের অবস্থা বেচা বিক্রি ভালো না। এমতো অবস্থায় চলতে থাকলে অনেক ফ্যাক্টরিগুলো অচিরেই বন্ধ হয়ে যাবে। ঐতিহ্যবাহী তাঁত শিল্প টিকিয়ে রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ব্যবসায়ী কারিগররা। বিপ্রজিৎ চন্দ, গ্রিন নিউজ ডেস্ক। 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা রোপণ করা হবে বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সকালে বাগেরহাটের মোংলা সরকারি কলেজ চত্বরে পৌর পানি সরবরাহ প্রকল্পের পুকুর পাড়ে বৃক্ষরোপণ শেষে প্রতিমন্ত্রী একথা বলেন। এছাড়া সরকারি টি.এ. ফারুক স্কুল অ্যান্ড কলেজ, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয় ও সেন্ট পলস উচ্চ বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় পরিবেশ প্রতিমন্ত্রী বলেন, সঠিক পরিচর্যায় গাছগুলো বেড়ে উঠলে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ হ্রাস পাবে, পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। দক্ষ, জ্ঞান নির্ভর ও মানবিক প্রজন্ম গড়তে প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাসান। বুধবার চাঁপাইনবাবগঞ্জে প্রধান শিক্ষকদের অরিয়েন্টেশন ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে স্কুল ফিডিং কর্মসূচি যথাযথ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। মেঘনার ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে নরসিংদীর রায়পুরার বসতবাড়ি, মসজিদ, ফসলি জমি সহ বহু অবকাঠামো। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও কাজে না আসায় টেকসই বাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। সব জেনে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে নরসিংদী পানি উন্নয়ন বোর্ড। রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপনের প্রতিবেদন জানাচ্ছেন সুরাইয়া অনু। চরসুবুদ্ধি ইউনিয়নের মহেশবের গ্রাম ও এর আশেপাশের এলাকায় তীব্র আকার ধারণ করেছে মেঘনা নদীর ভাঙন। 3 দশক ধরে ভাঙনের কবলে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, মসজিদ ও ফসলি জমি। বাড়িঘর হারিয়ে কেউ আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে, কেউ স্থায়ী ঘর তুলে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন। স্থানীয়দের অভিযোগ, নদীর তীর রক্ষায় নিম্নমানের কাজ, যথাযথ তদারকির অভাবে তীব্র হচ্ছে ভাঙন। আমার মতো এরকম 100 পরিবার এই শুধু নদী ভাঙনের কারণে ওই জায়গা ছাড়তে হয়েছে। 1 লাইটে 7 ঘর নিজে আমরা মানুষ হয়েছি না, মানুষ নাই, মুনিশ নাই, কারা কারা ধরে লাতের বিলে আমরা বাড়িঘর সব ভাঙে নিছে, আমরা বাড়িঘর ডক করে দিন। বারবার জিও ব্যাগ ফেললেও কাজে না আসায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি ভুক্তভোগীদের। আমাদের যে বেড়িবাঁধটা এটা অতি দ্রুত আমাদের করে দেওয়া হোক। আমরা আশা করব এই সংযোগ সড়কটি এবং বেড়িবাঁধটি অতি দ্রুত যেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন দেন। ভাঙন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন নরসিংদী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। স্থায়ী বেড়িবাঁধ এখানে ওটা আপনি হয়তো জানেন, এখানে কিন্তু স্থায়ী আমার প্রজেক্ট একটা আছে, ওটা কোর্টে বিভিন্ন মামলা টামলার কারণে আমরা কাজটা করতে পারতেছি না। মামলার ব্যাপারটা ফয়সালা হলেই এটা কাজ করা যাবে। মেঘনার ভাঙন রোধে দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি নদী ভাঙন কবলিত মানুষের।
সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক। কুড়িগ্রামের ফুরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে 200 বস্তা সার নিয়ে লুটের ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তদন্তে ডিলারের বিরুদ্ধে নানা অনিয়ম ও অসঙ্গতির প্রমাণ পেয়েছে 5 সদস্যের কমিটি। প্রতিবেদনে ডিলারশিপ বাতিল সহ একাধিক সুপারিশ করা হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি সোহেল ইমাম রাতিনের প্রতিবেদন জানাচ্ছেন জেরি জামান। গত 23 আগস্ট ভুরুঙ্গামারীর ধলডাঙ্গা বাজারে শাহ আমানত ট্রেডার্স থেকে কৃষকদের মধ্যে সার বিতরণের কথা ছিল। সারের জন্য সকাল 7টা থেকে বেলা 11টা পর্যন্ত অপেক্ষায় ছিলেন শত শত কৃষক। এক পর্যায়ে অসহিষ্ণু হয়ে ক্ষুব্ধ কৃষকরা গুদামের তালা ভেঙে সার নিয়ে চলে যান। আমরা কৃষক মানুষ, আমরা আবাদ করি, সার পাই না, এই জন্য আমার এলাকার লোক গোডাউন ভাঙিয়া সার সব নিয়ে গেছে। যদি 500 বস্তা ডিও করে তার এই আইনে হেরে পৌঁছায় 300 বস্তা। ঘন্টার পর ঘন্টা থাকার পরেও ওরা সার না দেওয়াকালীনে আমরা ব্যক্ত হয়েছি। ঘটনার পর এখন পর্যন্ত 107 বস্তা সার উদ্ধার করা হয়েছে। ডিলারের দাবি, কৃষকদের ওয়ার্ড ভিত্তিক ভাগ করে সার বিতরণ করা হলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। ওই ওয়ার্ড ভাগ করে যদি সারটা দিতাম তাহলে হয়তো বা এটা হতো না। 7 বস্তা সার আমরা অলরেডি ফেরত পেয়েছি, আরও পাবো আশা করি ইনশাল্লাহ। ঘটনা তদন্ত করেন জেলা প্রশাসনের ভূমি শাখার সহকারী কমিশনার আমিনুল হক তারেকের নেতৃত্বে 5 সদস্যের কমিটি। তদন্তে ডিলারের বিরুদ্ধে সার বিতরণে অনিয়ম সহ একাধিক অসঙ্গতি ধরা পড়ে। যারা যারা নিয়েছিল বিভিন্ন জায়গায় রেখে দিয়েছে, সে তথ্য আমরা পেয়েছি। ওখান থেকে উদ্ধার করে সেটা আবার ব্যাক করানোর চেষ্টা করা হচ্ছে। কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। প্রতিটা ইউনিয়নে জিলিং পয়েন্টে 2 জন করে ট্যাগ অফিসার নিয়োগ করেছি, যারা সকাল এবং বিকাল 2 শিফটের ডিউটি করবে, মনিটর করবে। কৃষি উৎপাদন ঠিক রাখতে সার বিতরণের স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছেন কৃষকরা। জেরিদ জামান, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, কুড়িগ্রামে গুদাম ভেঙে সার লুটের ঘটনার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল ইমাম রাতিন। সার লুটের ঘটনার পেছনে মূলত কারা জড়িত বলে অভিযোগ উঠেছে, কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। দাঁড়িয়েছি কুড়িগ্রামের ভুন্দামারি এলাকায় এবং আপনারা জানেন যে গত রবিবার এখানে 225 বস্তা যে সার সেটি কিন্তু এখানকার গোডাউনে তালা ভেঙে কিন্তু এখানকার যারা স্থানীয় কৃষক আছে তারা কিন্তু নিয়ে যায়। আর এর পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং এখানে যে এসিল্যান্ড ওনার নেতৃত্বে এই কমিটি গঠিত হয় এবং গত সোমবারে তার একটি প্রতিবেদন কিন্তু জেলা প্রশাসন বরাবর দাখিল করা হয় এবং এখানে আমরা যারা স্থানীয় যারা কৃষক আছে তাদের সাথে এবং প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছি যে মূলত এখানকার যে ডিলার ছিল তার কিছু অনিয়ম এই প্রতিবেদনে চলে আসছে। যেমন এখানে মেমোতে এখানে অনেক ঘুষাঘুষি ছিল এবং আরেকটি বিষয় যে তিনি অন্যের মাধ্যমে এই সারগুলো কিন্তু বিক্রি করছিলেন। আর একটা বিষয় যে এখানে মেমোতে অনেক কাগজ কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং এখানে আপনারা জানেন যে যখন এই ডিলারের মাধ্যমে সার বিক্রি করা হয় তখন এখানে কিন্তু যে গ্রাহক বা কৃষক থাকে তার কিন্তু মোবাইল নাম্বার থাকে এবং ঠিকানা থাকে। এই অনেক জায়গায় কিন্তু সেখানে ঠিকানা কিন্তু ছিল না বা মোবাইল নাম্বার ছিল না। এরকম অনেক অসঙ্গতি কিন্তু যারা এখানকার তদন্ত কমিটি তারা কিন্তু এগুলো পেয়েছে। তো আমরা আপনাদেরকে একটু আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানকার যারা কৃষক আছে স্থানীয় কৃষক তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি যে সেদিনের ঘটনাটা হলো যে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত অনেক কিছু এখানে দাঁড়িয়েছিলেন, তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু সার না দেওয়ার কারণে 12টার সময় কিন্তু তালা ভেঙে যায়। তো আমরা সেদিনের ঘটনা একটু আমরা শুনবো কৃষক ভাইয়ের কাছে। 7টা থেকে শুরু করে 11টা বাজতে বাজতে 4 থেকে 5 মিনিট পরে তারপরে যখন সার দেয় না তখন মনে করেন যে কৃষকেরা কিছু আপনার সার তালা ভেঙে তারা ভেঙে সার নিয়ে যেমন শুনছিলেন এবং এখানে কি সারের কোনো সংকট আছে কিনা সেটা একটু বলবেন। সারের খুব পর্যাপ্ত সংকট আছে, সার পর্যাপ্ত পরিমাণে সারের সংকট আছে। ধন্যবাদ আপনাকে। আর যে আপনারা যেমন শুনছিলেন যে এখানে কিন্তু এখনো যথেষ্ট পরিমাণে সারের কিন্তু সংকট রয়েছে এবং এখানে প্রতিবেদন দাখিল করার পরে আমাদের উপজেলা প্রশাসনের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে কিন্তু অলরেডি কিন্তু 115 বস্তা সার বস্তা কিন্তু অলরেডি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং আরো বস্তা উদ্ধারের যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যারা কৃষক আছেন তারা
উপজেলা প্রশাসনের লোকজন বলতেছে যে এখানে কিন্তু সারের কোনো সংকট নেই এবং ন্যায্য দামে কিন্তু সার বিক্রি করা হচ্ছে, কিন্তু কৃষকরা বলতেছেন এর বিপরীত ঘটনা। তো আমাদের যে তদন্ত কমিটি যেটা, তাদের তদন্তের মাধ্যমে আমরা এই বিষয়তে ফুটে উঠেছে যে যে ডিলার যদি দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এই ছিল আমার কুড়িগ্রামের ভুঙ্গামুড়ি থেকে সর্বশেষ পরিস্থিতি সার লুট হওয়া নিয়ে। রাতেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সার লুটের সর্বশেষ সংবাদ জানাচ্ছিলেন রাতে। নেত্রকোনার কলমাকান্দায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে এক জেলে নিহত ও 3 জন আহত হয়েছেন। ভোরাতে উপজেলার মহিষাসুরা হাওরে এই ঘটনা ঘটে। নিহত রতন দাস কলমাকান্দা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নিরঞ্জন দাসের ছেলে। আহতরা একই গ্রামের বাসিন্দারা। কমলাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আশুলিয়ায় 5 বছর বয়সী শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত 19 আগস্ট আশুলিয়ার ভাদাইল পশ্চিম পাড়ার একটি ভবনের ছাদ থেকে বস্তাবন্দি তাসিনের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা আশুলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে সন্দেহজনকভাবে সাইফুলকে গ্রেফতার করে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাসিনকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। ডিসিজড আব্দুর রহমান তাসিন এর পিতা মোহাম্মদ শহীদ মিয়া, এর সঙ্গে আসামি মোহাম্মদ সাইফুল ইসলামের পূর্ব থেকে পরিচয় ছিল। এই একসঙ্গে চলতে গিয়ে ডিসিজডের পিতার সঙ্গে শহীদ মিয়ার ব্যক্তিগত আক্রোশ ছিল। সেই ব্যক্তিগত আক্রোশ থেকে মূলত হত্যাকাণ্ডটি সংঘটিত করে। ঠাকুরগাঁয়ে পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেলে ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত ও 5 জন আহত হয়েছে। সকালে ভুল্লি উপজেলার পোস্ট অফিস এলাকায় এই ঘটনা ঘটে। ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, সকালে অটোরিকশাটি ঠাকুরগাঁয়ের দিকে যাচ্ছিল। সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে নিয়ন্ত্রণে অন্য একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। সাভারে হানি ট্র্যাপ চক্রের 3 সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রেডিও কলোনি ভাটপাড়া মহল্লা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে জলি আক্তার ও সাকিবুল হাসান স্বামী স্ত্রী, অন্যজন তাদের সহযোগী সোহেল সর্দার। অভিযানে আদনান হোসেন নামে এক ভিকটিমকে জিম্মি দশা থেকে উদ্ধার করা হয়। চক্রটি তাকে ফাঁদে ফেলে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের পর 3 জনকে আটক ও মোবাইল সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে টাঙ্গাইল শহরে স্থাপিত কোটি টাকার সিসি ক্যামেরার বেশিরভাগই এখন অচল। সঠিক নজরদারি না থাকায় শহরে বাড়ছে চুরি, ছিনতাই, মাদক সহ নানা অপরাধ। জেলা প্রশাসন বলছে, নতুন করে আধুনিক সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। টাঙ্গাইল প্রতিনিধি মাসুদ কাউসারের প্রতিবেদন, জানাচ্ছেন মৌসুমী মৌ। টাঙ্গাইল শহরের গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে 2016 সালে 35টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়, কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সবগুলোই অচল। 2025 সালে জেলা পুলিশের পক্ষ থেকে 10টি সিসি ক্যামেরা স্থাপন করা হলে তার মধ্যে 7টি সচল থাকলেও বাকিগুলো অকেজো। শহরের নিরালা মোড়, শান্তিকুঞ্জ মোড়, পুরাতন বাসস্ট্যান্ড, বেবি স্ট্যান্ড, ডিসি লেক ও নিষিদ্ধপল্লী সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়। এসব এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা জরুরি। পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা থাকা উচিত, কারণ এটা নিরাপত্তার জন্য বিশেষ প্রয়োজন। আগেও সিসি ক্যামেরা আসছিল, এখনো 2-1টা সিসি ক্যামেরা আছে। এমনকি সিসি ক্যামেরা আরো কয়েকটা থাকলে পরে সব থেকে বেশি ভালো হতো। 4-5 লক্ষ মানুষ এই রাস্তাতে আপ ডাউন করে, সবারই উপকার হবো। বর্তমানে অধিকাংশ ক্যামেরা নষ্ট হয়। কিশোর গ্যাং ও মাদকের আড্ডা সহ বাড়ছে নানা অপরাধ। 15-20 জন করে কিশোর গ্যাংয়ের ছেলেবেলেরা এখানে এসে চিনি না জানি না অনেকে এখানে আড্ডা মারে। এটা ধরতে গেলে এটা একটা মাদকের একটা বিশাল একটা পয়েন্ট। অনেক সময় হিরোইন ছিরা অনেক কিছু নেওয়া জায়গা, তাতে ওটার লেগেও হেল্প হবো সিসি ক্যামেরা থাকলে। কার্যকর সরকার করে তাহলে সাধারণ জনগণের জন্য ভালো। জেলা প্রশাসন জানিয়েছে, নগর নিরাপত্তা জোরদারে নতুন করে সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন কারণে এই সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়েছে। আমরা পৌরসভা থেকে
জেলা প্রশাসক টাঙ্গাইল মহোদয়ের সার্বিক নির্দেশনায় এগুলো আবার পুনরায় লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি। নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করলে চুরি, ছিনতাই, ডাকাতি সহ সব ধরনের অপরাধ প্রবণতা কমবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। সিসি ক্যামেরাগুলো লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। তো যদি লাগানো হয় তাহলে আমরা যেমন উপকৃত হব, একই সাথে জনগণ অনেক বেশি উপকৃত হবে। কারণ ব্যস্ততম জায়গাগুলোতে দিনের বেলাতে হোক বা রাতের বেলাতে হোক বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে। শহরের নিরাপত্তা জোরদারে অচল সিসি ক্যামেরা সংস্কার ও নতুন সিসি ক্যামেরা স্থাপনে উদ্যোগ নেবে প্রশাসন, দাবি পৌরবাসীর। মৌসুমী মৌ, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ মিঠুন। মিঠুন, কতগুলো ক্যামেরা সেখানে সচল রয়েছে এবং অপরাধ প্রবণ এলাকাগুলোতে নজরদারি কেমন, কি তথ্য আছে আপনার কাছে? রিমি, আপনাকে ধন্যবাদ। শুরুতেই একটি বিষয় জানিয়ে রাখি, গেল 3 বছর আগে সিসি ক্যামেরা কিন্তু লাগিয়েছিল টাঙ্গাইল পৌর এলাকাতে, আর সেই সিসি ক্যামেরা কিন্তু এখন প্রায় অকেজু হয়ে গেছে। আমি যদি একটু বলতে চাই, এই সিসি ক্যামেরা অকেজু হওয়ার কারণে কিন্তু যে চুরি, ছিনতাই, মাদকের যে ঘটনা সেটি কিন্তু আসলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পুরো টাঙ্গাইল শহর জুড়ে। ইতিমধ্যেই যদি একটু বলি যে যারা স্থানীয় যারা লোক রয়েছেন তারা কিন্তু বলছেন যে এই সিসি ক্যামেরা যদি সচল থাকে তাহলে কিন্তু যে চুরি, ছিনতাই, মাদকের যে সমস্যা সেটি কিন্তু একদম কমে যাবে, তারা কিন্তু আসলে বলছেন। ইতিমধ্যেই জেলা পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কিন্তু বলছেন যে এই সিসি ক্যামেরা যদি সচল থাকে তাহলে কিন্তু তাদেরও চোর শনাক্ত করতে অনেকটাই আসলে সহজ হয়ে যায় বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা একজন কথা স্থানীয় লোক রয়েছে, আমরা একটু জানতে চাই, এই যে সিসি ক্যামেরা অকেজু হয়ে রয়েছে আসলে সেই কাজ কি করা দরকার মনে করেন? হ্যাঁ, আসলে ধন্যবাদ ভাইয়া। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট একটা অন্যতম একটা ডিস্ট্রিক্ট। ঐতিহ্যবাহী টাঙ্গাইল ডিস্ট্রিক্টে এই শহরটাকে মাদক এবং নেশা এবং কিশোরগঞ্জ থেকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের এই সিটিকে উন্নয়ন করার স্বার্থে নতুনত্ব সিসিটিভি লাগিয়ে টাঙ্গাইলটাকে আরও উন্নয়নের স্বার্থে কাজে খাটানো দরকার আর কি। মাদক কেমন বাড়ছে? হ্যাঁ, মাদক যদি আপনি নতুন সিসিটিভি লাগান তাহলে মাদক এবং কিশোর গ্যাং থেকে রক্ষা করা যাবে টাঙ্গাইল সিটিকে। ধন্যবাদ আপনাকে। আসলে শুনছিলেন যে স্থানীয়দের যে দাবি যে সমস্ত যে অকেজু ক্যামেরা রয়েছে সেই অকেজু ক্যামেরা যদি সচল রাখা যায় তাহলে কিন্তু সেই মাদক এবং চুরি ছিনতাই কিন্তু আসলে ঠেকানো যাবে। ইতিমধ্যে কিন্তু আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, জেলা প্রশাসক কিন্তু জানিয়েছেন খুব দ্রুতই কিন্তু এই সিসি ক্যামেরা তারা সচল রাখার জন্য কিন্তু তারা কিন্তু পদক্ষেপ নিয়েছেন। তো সব মিলে এতটুকুই ছিল আমার কাছে। টাঙ্গাইল শহর থেকে সর্বশেষ রিম্মি। মিঠুন, আপনাকে ধন্যবাদ। ঝালকাঠির কাঠালিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় কাঠালিয়ার বালিকা দল জাতীয় পর্যায়ে বিজয়ী হয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। দেশসেরা এই অর্জনের জন্য 5 জন প্রতিযোগীকে উপজেলা প্রশাসন এই সংবর্ধনা দেন। সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ মমির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে প্রায় 150 মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার দুপুরে রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বক্তারা বলেন, আগামীর বাংলাদেশ গড়ার জন্য মেধাবীদের অবদান সবচেয়ে বেশি। আরও বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার কারিকুলাম পরিবর্তনে কাজ করছে সরকার। নীলফামারী সদরে গোড়গ্রাম মাছপাড়া কলোনিতে মতিয়ার বিল পানি নিষ্কাশন সমবায় সমিতি নিয়ে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। দুপুরে মানববন্ধনে প্রায় 250টি পরিবারের সদস্যরা অংশ নেন। বক্তাদের অভিযোগ, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে এককভাবে সমিতি পরিচালনা করায় বিলের পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে বর্ষায় সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা।